তো দেখো ইলেকট্রোকেমিস্ট্রি সেই পার্টে আমরা যেটা দেখব এখন সেটা হলো ইলেকট্রোকেমিক্যাল সেল অ্যান্ড গিভস ফ্রি এনার্জি, এদের মধ্যে একটা রিলেশন দেখব, তারপরে আমরা কন্ডাক্টেন্সে যাব। ইলেকট্রোকেমিক্যাল সেল সেটা আমরা অলরেডি বলেছি যে একটা সেলের মধ্যে যখন ক্যাথোড অ্যানোড থাকে অ্যান্ড যেখানে এনার্জি প্রডিউস হয়, যে সেলটার মধ্যে এনার্জি প্রডিউস হয় তাকে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল বলেছিলাম। ওকে, দেখো এইরকম আমরা বলেছি যে এইরকম দুটো ক্যাবিনেট থাকে। হ্যাঁ, এখানে আমরা ক্যাথোড নিলাম, এটা অ্যানোড নিলাম, এটা ক্যাথোড এটা অ্যানোড ধরলাম, ঠিক আছে। এখানে আমরা সল্ট ব্রিজ দিয়ে এটাকে আটকানো থাকে এভাবে। তো একটা ক্যাথোড একটা অ্যানোড, আর এইখানে যদি কেমিক্যাল রিয়াকশন হয় এবং সেখানে যদি এনার্জি প্রডিউস হয়, then this cell is known as electrochemical cell. ওকে, সেটা আমরা বলেছি। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেল হলো যে যে সেলটার মধ্যে তোমার কি হবে, কেমিক্যাল রিঅ্যাকশন হবে আর এনার্জি প্রডিউস হবে। ওকে, এন্ড গিভস ফ্রি এনার্জি আমরা একটু আলোচনা করেছিলাম এর আগে যে গিভস ফ্রি এনার্জিটা অ্যাকচুয়ালি কি। আমরা জানি যে কোনো একটা রিঅ্যাকশন হতে গেলে ফার্স্টে একটা এনার্জি চেঞ্জ হতে হবে অবশ্যই। এনার্জি চেঞ্জ ছাড়া কোনো কিছুই, মানে আমরা যেমন কি কোনো কিছু কিনতে গেলে আমাদের টাকার দরকার হয়, ঠিক আছে, মানি প্রবলেম। তো এইখানে কেমিক্যাল রিঅ্যাকশন হতে গেলে এনার্জি প্রবলেম, মানে যার যত কম এনার্জি আছে সে বেটার। অর্থাৎ আমরা আমাদের দিক থেকে আমরা যে যত টাকার মালিক বলে ভাবি, তারা বেশ মানে একটু ভাবে যে আমরা বেশ অনেক উঁচু, কিন্তু রিঅ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য জিনিস দেখবো। যার যত হাই এনার্জি সে সবচেয়ে খারাপ, অর্থাৎ সে সবসময় কি চাইবে, তার এনার্জিটাকে লো করার চেষ্টা করবে। অর্থাৎ গিভস ফ্রি এনার্জি এরকম একটা এনার্জি যে আফটার রিঅ্যাকশন ইট ক্যান রিলিজ সাম এনার্জি। অর্থাৎ এই কারণে ডেল্টা জি আমরা স্পন্টেনিয়াস রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা সবসময় ডেল্টা জি নেগেটিভ দেখি। অর্থাৎ সেই ডেল্টা জি নেগেটিভের কারণে আমাদের এখানে ইলেকট্রোকেমিক্যাল সেলে কি পরিবর্তন হবে। অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল সেলে তো আমরা এনার্জিটা মেজার করি না, আমরা ভোল্টেজ মেজার করি, তাই না। তাহলে এবার দেখো সেই ভোল্টেজটাকে আমরা বলি ইএমএফ, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই না। এন্ড সেটা কি, the electrical work done in 1 second in an electron। ওকে, তাহলে দেখো যে আমরা কি বলছি এখানে, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ইন 1 সেকেন্ড in an electrochemical cell is equal to the electrical potential multiplied by the total charge passing। এটা আমি নিচ্ছি, ইকুয়েশনটাকে নিচ্ছি। To obtain maximum work from galvanic cell, the charge has to be passed reversibly। এই কথাটা, অর্থাৎ এখানে আমরা ইকুয়েশনটাকে নেব। এবারে দেখো ইকুয়েশনটা আমরা কিভাবে নিচ্ছি, তারপর কথা বলছি কি, the reversible work done by galvanic cell is equal to decrease in its gives free energy। অর্থাৎ এই যে ডেল্টা জিটা যত চেঞ্জ, অর্থাৎ এনার্জিটা চেঞ্জ হচ্ছে, সেই এনার্জিটা অ্যাকচুয়ালি কি ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাটস মিন ভোল্ট ইনটু কুলম্ব। তোমাদের এই এটা জানা আছে অবশ্যই যে ভোল্ট ইনটু কুলম্ব জুল। ওকে, ভোল্ট ইনটু কুলম্ব জুল, এটা তোমাদের জানা আছে, তাই তো। দেখো জিনিসটা কি হয়, ভোল্ট ইনটু কুলম্ব। এটা কি, এটা ভোল্টেজ, এটা হলো চার্জ। তাহলে কথাটাই বলেছি যে ইলেকট্রোমোটিভ ফোর্স টোটাল চার্জ। ওকে, এটাই হবে আমাদের কি এনার্জি, এটাই হবে আমাদের জি, ডেল্টা জি। এন্ড অর্থাৎ ভোল্ট ইনটু কুলম্ব এর একটা ইউনিট আছে, সেটা কি জুল। ওকে, এটাই বলা হয় জুল। এবারে যদি আমরা দেখি যে এটা পার মোলে যদি হয় তাহলে জুল পার মোল হবে। ওকে, ফোন করছে কেন, হ্যালো, পাসপোর্ট তাহলে দিচ্ছি, দাঁড়াও নাকি পাসপোর্ট চাইছি, আবার বলছি পাসপোর্ট শেয়ার অপশন করলাম। ওকে, পাসপোর্ট দিচ্ছি, পাসপোর্ট কোথায়,
পাস করে দিচ্ছি তোমাকে। যাদের যাদের তাদের পাসপোর্টটা নিয়ে ঢোকো। ডাব্লিউ বলা, স্মল ডাব্লিউ, তারপরে ক্যাপিটাল, তারপরে স্মল ইউ, ওয়াই 29 ওকে, এটা। এবার দেখো আবার শেয়ার করছি আমি। এবার তাহলে আমরা কি দেখতে পেলাম, যারা পরে ঢুকলে তারা শুনে নাও। এখন ঢুকে যাচ্ছে অনেকেই। তাহলে কি ইলেকট্রোকেমিক্যাল সেল এন্ড গিভস ফ্রি এনার্জি অফ দ্য রিঅ্যাকশন। ওকে, তাহলে গিভস ফ্রি এনার্জি আমরা অলরেডি আমরা বললাম যে গিভস ফ্রি এনার্জি ডেল্টা জি, এই ডেল্টা জি একটা এনার্জি, অর্থাৎ এই এনার্জিটা এনার্জির ইউনিট যেটা এমকেএস ইউনিট যেটা সেটা হলো আমরা বলি, বা এসআই ইউনিট যেটা সেটা জুল বলি, যে এনার্জির একটা ইউনিট হলো জুল। এন্ড একটু আগে বললাম যে আমরা যে যখন ইলেকট্রোকেমিক্যাল রিঅ্যাকশন দেখবো তখন আমরা ভোল্টেজ দেখি, তাই না? আমরা দেখি ভোল্টেজ। এবার এই ভোল্টেজের সঙ্গে আমরা যখন চার্জ মাল্টিপ্লাই করি, অর্থাৎ কত ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে সেই অনুসারে তার চার্জটা দেখতে পাই। ওকে, যদি অ্যাভোগাড্রো নাম্বার যদি অ্যাভোগাড্রো নাম্বার অফ ইলেকট্রন যদি তোমার ট্রান্সফার হয় তাহলে তাকে আমরা বলি এফ। তার চার্জটা অ্যাভোগাড্রো নাম্বার ইলেকট্রনের চার্জ সেটাই হলো এফ, অর্থাৎ ফ্যারাডে। 1 ফ্যারাডে অ্যাকচুয়ালি কি 96500 কুলম্ব। এটা অ্যাকচুয়ালি কি জিনিসটা, 1 মোল ইলেকট্রনের চার্জ। ওকে, এবারে তাহলে ভোল্ট ইনটু কুলম্ব এটাকেই বলা হয় জুল। তাহলে আমরা কি দেখতে পাবো, আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হলো যে এই যে ডেল্টা জি, এই ডেল্টা জি অ্যাকচুয়ালি কত হবে, এফ কুলম্ব ইনটু ভোল্ট, এরকম বলতে পারি, কুলম্ব ইনটু ভোল্ট। ক্লিয়ার? কুলম্ব ইনটু ভোল্ট। এই সবাইকে তো আমি ইয়ে করেছি, এখন ওয়েটিং রুমে দেখাচ্ছি কেন ওদেরকে? ওকে, আসছে, বোঝা গেছে জিনিসটা কি বলছি আমি? আমি বলতে চাইছি ডেল্টা জিটা ছিল একটা এনার্জি, এটার নাম ছিল গিভস ফ্রি এনার্জি চেঞ্জ। এই গিভস ফ্রি এনার্জি চেঞ্জ বারবার বলছি কারণ এতজন একসঙ্গে ঢুকছে। ডেল্টা জিটা ছিল জুল, এটা ইউনিট হলো জুল, একটা এনার্জির ইউনিট। আর ইলেকট্রোকেমিক্যাল সেলে যেটা মেজার করি সেটা হলো ইএমএফ, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। সেই ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা সেটা ভোল্টে মেজার করি। ওকে, তাহলে এই ভোল্টের সঙ্গে যখন কুলম্বকে মাল্টিপ্লাই করি, ভোল্ট যখন আমরা ভোল্টেজ আমরা কি বলি, ভোল্টের সঙ্গে যখন কুলম্বকে মেজার করি তখন আমরা কি পাই, এখন আমার 3টা পড়া পাঠিয়ে আমরা পরে আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। আমি যদি ক্লাসটা মাঝখানে শুনে আমি কেসে মাঝখানে কি করে দেখো এই অসুবিধা হয় বুঝলে, পরে একদম পরে ঢুকলে এক একজন ঢুকছে অসুবিধা হচ্ছে। ভোল্ট ইনটু কুলম্ব এটাকে আমরা বলছি জুল। ওকে, তাহলে এটাকে আমরা মেজার ভোল্টটা ইলেকট্রোকেমিক্যাল সেল থেকে বা গ্যালভানিক সেল থেকে আমরা ভোল্ট পাবো, এবং সেই ভোল্ট কোথা থেকে পাবো, যত চার্জ হবে, যদি 1 ফ্যারাডে চার্জ 1 মোল চার্জ দেওয়া হয় তাহলে এফ, তার চার্জ হয় এফ, 1 মোল ইলেকট্রনের চার্জ মানে এফ, এই এফ ইনটু ই, তাহলে এটা আমাদের একটা কি হলো, এনার্জি হলো। এবার যদি আমরা এন মোল হয়, এন মোল চার্জ হয়, ঠিক আছে, 1 মোলের জায়গায় যদি এন মোল চার্জ হয় এখানে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা টোটাল, এটা কি পেলাম, এটা টোটাল এনার্জি পেয়ে গেলাম। এটা হলো ভোল্ট, এটা হলো কুলম্ব, এটা তো নাম্বার শুধু। ওকে, তাহলে এইটা মিলে হলো কুলম্ব, এন মোল ইলেকট্রনের চার্জ ভি সি। ওকে, এটা ইউনিটটা হলো, আর এটা ইউনিটটা হলো ভোল্ট। তাহলে এটাকে আমরা ডেল্টা জি বলতে পারবো কারণ এটা এই এনার্জিটাই চেঞ্জ হবে এই রিঅ্যাকশনের মধ্যে। ওকে, তাহলে আমরা সেটাই দেখছি।
EMF of the cell equal to E cell, and NF is the amount of charge, তাই না, and gives free energy for reversible reaction. Delta G equal to minus NF E cell. এই তোমাদের কারো একটা মাইক্রোফোন ইয়ে হচ্ছে, সবাই মাইক্রোফোনটা অফ রাখো, মাইক্রোফোনটা অফ রাখো, মাইক্রোফোনটা অফ রাখো পার্টিসিপ্যান্ট। অনেকে মাইক্রোফোন অন রেখেছো কেন, মিউট করো। এবার শুনতে পাচ্ছ? এই লিপিকা, লিপিকা এসছো, শুনতে পাচ্ছ তো? Yes, sir. Yes, sir. ওকে ওকে ওকে, ঠিক আছে, আমারটাও মিউট করে দিয়েছিলাম। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখন? লেট ইএমএফ অফ দ্য সেল, এটা তাহলে আমরা কি দেখতে পেলাম? ইএমএফ অফ দ্য সেল এটা ছিল, এন্ড এনএফ অ্যামাউন্ট অফ চার্জ, এটা হলো কুলম। তাহলে এটা ভোল্ট, এটা কুলম, এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা জুলে পাবো। ওকে, তাহলে জিটা আমরা জুলে পেয়ে যাবো, অর্থাৎ ইউনিটে পেয়ে যাবো। ইট মে বি রিমেম্বার দ্যাট ই সেল ইজ অ্যান ইন্টেনসিভ প্রপার্টি এন্ড ডেল্টা জি ইজ দ্য এক্সটেনসিভ প্রপার্টি। এবারে এই ডেল্টা আর এই ইটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স হয়ে গেছে, দেখো। তার মানে কি, এই ডেল্টা জিটাকে এনএফ দিয়ে ডিভাইড করলে আমরা আবার ইন্টেনসিভ পাবো, ঠিক আছে। এই দুটো ইকুয়াল, এই দুটো যেহেতু ইকুয়াল, তাহলে এই ই যেটা, ইটা হলো ইন্টেনসিভ প্রপার্টি আর এটা হলো এক্সটেনসিভ প্রপার্টি। তার মানে এই ডেল্টা জিটাকে এন এফ দিয়ে ডিভাইড করলে আমার এটার সঙ্গে সমান হয়ে যাবে, এর সঙ্গে সমান হয়ে যাবে, অর্থাৎ আমরা ইন্টেনসিভ পেয়ে যাব। ওকে, অর্থাৎ ইন্টেনসিভ এন্ড এক্সটেনসিভ ব্যাপারটা আমরা কি বললাম? যে ইন্টেনসিভ ব্যাপার, ইন্টেনসিভ প্রপার্টি কাকে বলে? যেটা আমাদের মাসের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ বাংলায় বলে ভর, এই তো। The property of any matter that depends on the amount of substance, that's mean মাসের উপর ডিপেন্ড করছে না, এটা শুধু নাম্বারের উপর ডিপেন্ড করছে, তাই জন্য এটা ইন্টেনসিভ প্রপার্টি। এবার দেখো, আমরা এরকম একটা एग्जांपल নিলাম, জিঙ্ক প্লাস কপার 2+। এখান থেকে আমাদের দেখতেই পাচ্ছি যে কপার 2+ থেকে কপার হয়েছে, অর্থাৎ এটা রিডাকশন হয়েছে। ওকে, রিডাকশন হয়েছে, এন্ড জিঙ্কে অক্সিডেশন হয়েছে। তার জন্য আমরা ডেল্টা জি এর ভ্যালু কত পাবো? এখানে নাম্বার অফ ইলেকট্রনের চেঞ্জ হয়েছে 2 অনলি, অর্থাৎ এন এর ভ্যালু 2। আমরা এখানে 2 মোল যখন বলবো, মোল আকারে যখন নেব, তখন এখানে 2 মোল ইলেকট্রন চেঞ্জ হয়েছে। দেখতেই পাচ্ছ, জিঙ্ক দুটো ইলেকট্রন ডোনেট করেছে আর কপার দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, অর্থাৎ আমরা মোল আকারে নিলে এটা 2 মোল জিঙ্ক 2 মোল ইলেকট্রন ডোনেট করেছে, কপার 2 মোল ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে এখানে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই সেল। এখানে আমরা এন এর ভ্যালু পাবো 2 এন্ড এফ এর ভ্যালু তোমরা জানো 96500 কুলম বলে আমরা ধরে নেই, তাই তো। দেখো, তাহলে ডেল্টা জি ইকুয়াল টু -2 এফ ইনটু ই সেল।
কিন্তু আমরা কি জানি, দেখে এখানে এই রিয়াকশনটা হচ্ছে, হ্যাঁ, যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাতে কি যায় আসে, তাহলে এটা ডাবল হবে অ্যাকচুয়ালি ডেল্টা জি, আর তো কিছু না। এবারে এই ডেল্টা জি এন্ড এদের মধ্যে যে রিলেশনটা, ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ ই জিরো সেল, তাহলে ডেল্টা জি জিরো বলবো তখন, ডেল্টা জি মানে তখন শুধু ই, ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই সেল। আর যখন ডেল্টা জি জিরো বলবো তখন আমরা কি বলবো, ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ ই জিরো সেল বলবো। অর্থাৎ স্ট্যান্ডার্ড কন্ডিশনে, দুটো স্ট্যান্ডার্ড কন্ডিশনে থাকবে। ওকে, ক্লিয়ার? অর্থাৎ ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ ই জিরো সেল। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সঙ্গে রিলেশনটা কি? ইকুইলিব্রিয়াম বলতে আমরা বুঝিয়েছিলাম যে ইকুইলিব্রিয়াম যখন আমরা লিখি তখন কি দেখতে পাই, যে ধরো এই যে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস হলো, ওকে, এখান থেকে আমরা কি দেখতে পেলাম, একটা ইকুইলিব্রিয়াম সাইন নিয়ে নিলাম ধরো, তাহলে এখানে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার, তাহলে এখান থেকে কে, যে কে একটা এলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি বলি, তখন আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে হলো জেড এন 2 প্লাস into copper divided by Cu2, এইটার Cu divided by Zn, এটাকে আমরা নিচ্ছি না, এইটাকে আমরা 1 ধরে নেই, কেন, এর অ্যাক্টিভিটি 1 বলে। যারা কনসেন্ট্রেশনে থাকবে অর্থাৎ আয়ন হিসেবে থাকবে কালার তাদেরই একবার হয়ে কনসেন্ট্রেশনটাকে গেলে আমরা আর ধরবো। ভুলে না। ওকে, মনে থাকবে? বুঝেছিস? অর্থাৎ কি বল, তাও খেয়াল করবি। এই কথা ভিডিওতে এদিকে রাখি তবে দেখতে কথা নয়, দেখো এটা কি বলছি আমরা, মোবাইল বন্ধ করতে হবে না কাজে। এই কে কথা বলছে, তো মিউট করলাম যে। Zn2 প্লাস এটা এটা আমাদের আয়ন হিসাবে আছে, এটাও আয়ন হিসাবে আছে, সেই কারণে এদের কনসেন্ট্রেশনটাকে আমরা নেব। ওকে, এটা আয়ন হিসাবে নেই, তাই এর কনসেন্ট্রেশনটাকে আমরা 1 বলবো, মানে অ্যাক্টিভিটি 1 বলবো। ক্লিয়ার? অর্থাৎ এইটাকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলতেই পারি। কেসি মানে হলো এটা কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এটা কনসেন্ট্রেশন। ক্লিয়ার? এবার এই কেসি এর সঙ্গে আমাদের রিলেশনটা কি, তোমরা থার্মোডাইনামিক্সে একবার পড়েছিলে বা পড়বে, থার্মোডাইনামিক্সটা আগের বারে বোধহয় হয়েছে, ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা জি জিরো প্লাস এন আর টি এল এন কে ছিল। ওকে, কে বা এটা এটা অ্যাকচুয়ালি ছিল কিউ, রিয়াকশন কোশিয়েন্ট বলতাম আমরা এটাকে, এটা কিউসি বলি, রিয়াকশন কোশিয়েন্ট। কিউসি অ্যাকচুয়ালি কি, রিয়াকশন কোশিয়েন্ট। ওকে, তাহলে রিয়াকশন কোশিয়েন্ট বলি আমরা এটাকে। এবার এই যখন এটা ইকুইলিব্রিয়ামে আসে, তোমরা জানো যে ডেল্টা জি অ্যাট ইকুইলিব্রিয়াম এটার ভ্যালু হয় 0, তাহলে 0 ইকুয়াল টু কত হলো, ডেল্টা জি জিরো প্লাস এনআরটি, এই তখন এলএন যেটা, এই এলএন কিউসি এর জায়গায় কেসি চলে আসবে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে। কিউসি যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম নয় ততক্ষণ পর্যন্ত এই ভ্যালুটাকে আমরা বলবি কিউসি, আর যখন ইকুইলিব্রিয়াম আসবে তখন হলো কেসি। আর ইকুইলিব্রিয়াম আসলে ডেল্টা জিটা 0 হবে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস এন আর টি এল এন কেসি। ওকে, এই ভ্যালুটাই আমরা দেখব, অর্থাৎ ডেল্টা জি জিরো ইকুয়াল টু এল এন কেসি। এইটা যদি হয় তখন আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি, যে ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ এন আর টি এল এন কেসি, এটা হলো, এটা যেমন হলো, সেই সঙ্গে আমরা অলরেডি এটাও জানি ডেল্টা জি জিরো ইকুয়াল টু, বা এখানে জিরো বসাই, ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস এন এফ ই জিরো সেল, এটাও জেনে গেলাম, তাই না? তাহলে এইটা আর এটা ইকুয়াল হবে, তাহলে আমরা কি দেখতে পাবো, এন এফ ই জিরো সেল ইকুয়াল টু মাইনাস, এখানে মাইনাস আছে, মাইনাস এন আর টি এল এন কেসি। ওকে, ক্লিয়ার? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ই জিরো সেল ইকুয়াল টু
এখানে মাইনাস 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 কেটে গেল, এন আমরা কেটে দিলাম, তাহলে লিখলাম আরটি বাই এফ ln kc। এবার যদি আমরা আবার n মোলের জন্য নেই তখন আমরা বসাবো, আর কিছু না। মানে এখানে যদি আমরা 1 মোল নিয়ে নিতাম ফার্স্টে, কোথায় এইখানটায়, এখানে যদি 1 মোল নিয়ে নিতাম তাহলে এনটা থেকে যেত, তখন এটা আসতো। ওকে, এই ভ্যালুটাই আমরা দেখতে পাই। ওকে, তাহলে আমরা এই যে ই সেল E0 সেল ইকুয়াল টু মাইনাস, মানে মাইনাসটা কেটে গেছে, RT বাই NF ln KC, এই সিটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে কিন্তু সিটা হলো এক সাফিক্সে থাকবে, KC মানে হলো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ওকে, অর্থাৎ এইটা দিয়ে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়। এইখানে যে ভ্যালুটা, এখানে আমরা একটা ভ্যালু নেই ln ইকুয়াল টু 2.303 log C, ঠিক আছে, 2.303 log C। ক্লিয়ার? এটা কে দাগ দিচ্ছ, এরকম করছো কেন? দেখো টেম্পারেচারটা এটা কেলভিনেই নেব অবশ্যই, রিয়েল গ্যাস কনস্ট্যান্ট, আর এর ভ্যালু তোমরা জানো, যদি এটা জুলে হয় তাহলে 8.314 জুল পার কেলভিন পার মোল, আর যদি এটা লিটার এটিএম এ হয় তখন 0.082 লিটার এটিএম পার কেলভিন পার মোল, আর যদি এটা ক্যালোরিতে নেই আর এই ভ্যালু, তাহলে তখন বলি 2 ক্যালোরি পার কেলভিন পার মোল। ওকে, এবার দেখো আমরা ছোট্ট কোশ্চেন করছি, এইটা দাগটা কে দিলে, ডিলিট করো। দেখো কোশ্চেন কি করেছি, দ্য স্ট্যান্ডার্ড ইএমএফ অফ ড্যানিয়েল সেল ইজ 1.1 ভোল্ট, ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি ফর সেল রিঅ্যাকশন। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে দুটো ইলেকট্রন চেঞ্জ হয়েছে, তাই না, তাহলে 2 মোল ইলেকট্রন চেঞ্জ হয়েছে, তাহলে ডেল্টা জি, তুমি কি জানো ডেল্টা জি 0 ইকুয়াল টু মাইনাস এন এফ E0 সেল। তাহলে এই E0 সেলটা আমার দেওয়া 1.1 ভোল্ট, এফ এর ভ্যালু তুমি জানো 96500 কুলম, এন্ড এন এর ভ্যালু তুমি এখানে দেখতেই পাচ্ছ 2, তাহলে ডেল্টা জি ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু 96500 ইন্টু 1.1, সেটাই হবে আমাদের ডেল্টা জি, এবং সেটা নেগেটিভে থাকবে, এবং সেটা কোথায় কোনটা আসবে দেখতেই পাচ্ছি আমরা। দেখো এই ফর্মুলাটা বসালাম, ঠিক আছে, এই ফর্মুলাটা বসিয়ে এই পেয়ে গেলাম। আর তুমি এখানে একটা জিনিস দেখতেই পাচ্ছ, হ্যাঁ, এই জিনিসটা দেখেই তুমি চিনতে পারবে, তোমাকে ক্যালকুলেশন না করে তুমি এখানে বলতে পারতে, দেখো কোনটা, যে অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। কেন? কারণ ছিল এখানে যে এন এর ভ্যালু পজিটিভ, এফ এর ভ্যালু পজিটিভ, ভি এর ভ্যালু বা ই বা ভি এর ভ্যালু পজিটিভ, আর ডেল্টা জিটা অ্যাকচুয়ালি মাইনাস এনএফ ইসিএল, তাই না, তখন একটাই ভ্যালু আছে এখানে নেগেটিভে, তাহলে ডেল্টা জিটা তো নেগেটিভ, না করে বলতে পারতে। পরের কোশ্চেন দেখো, the cell in which following cell reaction occurs, কি হয়েছে, দুটো আয়রন 3+, ওটা 2+ এ কনভার্ট হয়ে গেছে, আর আয়োডিন মাইনাস ওটা আয়োডিনে কনভার্ট হয়েছে, তার মানে আয়োডিনের অক্সিডেশন হয়েছে, আয়রনের রিডাকশন হয়েছে, আয়রনের রিডাকশন কারণ আয়রন 3+ থেকে 2+ এ চলে গেছে, তার মানে অক্সিডেশন স্টেট ডিক্রিজ করেছে, তার মানে রিডাকশন হয়েছে। ওকে, আর আয়োডিন মাইনাস থেকে 0 হয়েছে, এটা নিশ্চয়ই বলতো, হ্যাঁ, অক্সিডেশন রিডাকশন, এটার মাথায় 0, এলিমেন্টাল স্টেট মানে কারোর সঙ্গে যুক্ত নেই, তার মানে এটা 0, এখানে -1, এটা +3, এটা +2। ওকে, অর্থাৎ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলে অক্সিডেশন আর অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করলে রিডাকশন হয়, তাহলে এখানে আমাদের রিডাকশন হয়েছে আয়রনের, অক্সিডেশন হয়েছে আয়োডিনের, এন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন, এই রিঅ্যাকশনটা চেঞ্জ হয়েছে দুটো, ঠিক আছে। এখানে E0 সেলটা দেওয়া আছে 0.236 ভোল্ট,
এন্ড এফ এর ভ্যালু তোমাদের জানা আছে, এফ মানে হলো 9650 কুলম্ব। তাহলে আমাদের ডেল্টা জি ইকুয়াল টু কত হবে, -2 ইনটু 9650 কুলম্ব ইনটু 0.236 ভোল্ট। তাহলে সেটাই কত হবে দেখো, এর ভাগ বসিয়েছি আমরা। তাহলে এটা এসছে -45.55 কিলো জুল পার মোল। ওকে, তারপরে এখান থেকে কেসি বের করতে দিয়েছে। তাহলে আমরা অলরেডি জানি ডেল্টা জি জিরো ইকুয়াল টু মাইনাস RT ln কেসি। ln এর জায়গায় এবার লগ বসালে 3 ইনটু লগ ইকুয়াল টু ln ছিল। তাহলে সেই জায়গাটা আমরা কি করলাম, এই জায়গাটাতে এই লগ নিয়েছি, এখানে কেসি নেই নি, এবারে লগ নিয়েছি, ঠিক আছে। এই ln নেই নি, ln নিতে পারতে কোনো প্রবলেম নেই। এবার এখান থেকে আমরা কেসি বের করতে পারি, কারণ কেসি বের করার সুবিধা হলো এটা 10 টু দি পাওয়ার হয়ে যাবে। এই কেসি ইকুয়াল টু এখান থেকে আমরা কি করব, এই যে ভ্যালুটা আছে টোটাল ভ্যালুটা আছে, হ্যাঁ, এখান থেকে আমরা বের করতে গেলে কেসি ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস এই পুরোটা, এই তো সেটার ভ্যালু এটা এসছে। ওকে, অর্থাৎ এটা এসছে 10 টু দি পাওয়ার, এটা এসছে, এইটা এসছে। ক্লিয়ার? আর কিছু না। তাহলে পেয়ে যাবো আমরা। এবার বলো, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন ইজ কারেক্ট? এটা কারেক্ট আছে, কোনো প্রবলেম নেই, কারেক্ট নেই, পজিটিভ হয়ে গেছে। ডেল্টা জি এইটা আবার একটা ইয়ে চলে এসছে, আর চলে এসছে, অপশন সি তে নেই, তাহলে সেটা হবে না। ওকে, তাহলে ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট। এবারে আমাদের এই কন্ডাক্ট্যান্স জিনিসটা কি? কন্ডাক্ট্যান্স মানে হলো, আমরা জানি যে কোনো একটা সলিউশনের মধ্যে আয়ন কি করে, সে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। এবার কিভাবে সে কন্ডাক্ট করে, কারণ সে মুভমেন্ট এ থাকে। অর্থাৎ আয়ন কন্ডাক্ট্যান্স মানে হলো সে মুভমেন্টে থাকে, অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে সে চার্জ ক্যারি করে চলে যায়। অর্থাৎ ধরো সলিউশনের মধ্যে থেকে সে ক্যাথোডে গিয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আবার যে চার্জ সে অ্যানোডে চলে গিয়ে সে ইলেকট্রন ডোনেট করে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে তাদের চার্জ ট্রান্সফার হয়। অর্থাৎ মুভমেন্ট অফ ইলেকট্রন আর মুভমেন্ট অফ আয়নস। তাহলে এই মুভমেন্ট অফ আয়নস যদি রেজিস্ট, ওকে, মুভমেন্ট অফ আয়নকে যদি কেউ বাধা দেয়, অর্থাৎ রেজিস্ট্যান্স থাকে এখানে, তাহলে সেই বাধা বা রেজিস্ট্যান্স সেটাকে বলি আমরা রেজিস্ট্যান্স বলি, এবং সেটাকে আর বলি, ক্যাপিটাল আর দিয়ে আমরা ডিফাইন করি সাধারণত। এবারে ক্যাপিটাল আর যেটা, এটা হলো রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স অর্থাৎ এই বাধা একটা সলিউশনের মধ্যে দিয়ে যখন যাবে, বা একটা তোমরা ছোটবেলা থেকে ওহমস ল পড়েছিলে, একদম সেম এখানেও সেই ওহমস ল পড়ছি, যে আর মানে একটা রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্সটা কি অ্যাকচুয়ালি কার সঙ্গে প্রপোর্শনাল? তোমরা তখন জানতে যে একটা তার বা ওয়্যারের লেন্থ যত লম্বা হবে তখন তার রেজিস্ট্যান্সটা বেশি হবে, আর ওয়্যারের এরিয়া যত বেশি হবে তার রেজিস্ট্যান্সটা কম হবে। অর্থাৎ বড় জায়গা দিয়ে মুভমেন্ট বেশি হবে, সরু জায়গা দিয়ে তার মুভমেন্টটা কমে যাবে। লম্বা তারের মধ্যে দিয়ে যেতে গেলে, অনেকটা ডিস্টেন্স কভার করতে গেলে তার কি হবে, রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে। অর্থাৎ রেজিস্ট্যান্স is directly proportional to the length of the wire and inversely proportional to the area of the wire। এটা জানতে এখানে আমরা ওয়্যারটাকে ইউজ করছি না, আমরা কি করছি, এখানে আমরা ইলেকট্রোড ইউজ করছি, তাই না? তাহলে ইলেকট্রোড যখন ইউজ করছি তখন এই ইলেকট্রোডের যে এরিয়া আছে, এই ধরো এটা এরিয়া, এটা আমরা সলিউশনের মধ্যে ডুবিয়ে দিলাম, তাহলে এখানে একটা ইলেকট্রোডের কি থাকবে, এরিয়া থাকবে, যেটা জলের মধ্যে ডুবে থাকবে বা সলিউশনের মধ্যে ডুবে থাকবে। ওকে, তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা এন্ড এই দুটো ইলেকট্রোডের মধ্যে যে ডিসটেন্স, এই ডিসটেন্সটাকে বলবো এল, এন্ড এই এরিয়াটাকে বলবো এ এখানে। ওকে, এই ইলেকট্রোকেমিক্যাল সেলে
যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোড ডিভাইডেড বাই A, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স বিটুইন দিস টু ইলেকট্রোড। এটাই আমাদের ওহমস ল যেরকম ছিল এখানেও সেটাই আছে। ওকে, এবার আমরা কি করছি, এটাকে একটু মডিফাই করছি। কিরকম মডিফাই কিছুই না, দেখো আর প্রপোর্শনাল টু আমরা নিলাম L বাই A, তাহলে আর ইকুয়াল টু নেব একটা জিনিস, হ্যাঁ, রো L বাই A। বইতে অন্য কিছু নিতেই পারে, রো এর জায়গায় অন্য কিছু দিয়ে ডিফাইন করতেই পারে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। দেখো এখানে কি নিলাম, আর ইকুয়াল টু রো L বাই A। ওকে, তাহলে আরটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স, রোটাকে বলছি স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওকে, এবার এটাকে আমরা যদি উল্টে দিলাম, দেখো 1 বাই, অর্থাৎ ইনভার্স করে দিলাম, 1 বাই আর করে দিলে এটা 1 বাই রো হবে, আর এখানে কি হবে 1 বাই L বাই A হবে, তাই না? এটা হলো। এবার যদি উল্টে দিয়েছি, উল্টে দিয়ে, ঠিক আছে, উল্টে গেল, তারপরে কি পাল্টে গেল, তাহলে এবার পাল্টে দিচ্ছি। দেখো এই 1 বাই আর যেটা, সেটাকে বলবো ল্যামডা, হ্যাঁ, আর 1 বাই রো যেটা, সেটাকে বলবো কাপ্পা, ঠিক আছে, আর 1 বাই L বাই A যেটা, সেটাকে বলি সেল কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটাই হলো আমাদের একটা ইকুয়েশন। এন্ড এই যে ল্যামডা, এই ল্যামডাটা কি বলা হয়, কন্ডাক্ট্যান্স। কি বলা হয়, কন্ডাক্ট্যান্স। ক্লিয়ার, ভেরি ইম্পর্টেন্ট এটা ইকুয়েশন। তাহলে ল্যামডা মানে কি, 1 বাই আর মানে 1 বাই রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় ল্যামডা। এন্ড এটাকে বলা হবে তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স, আর L বাই এটাকে বলা হয় সেল কনস্ট্যান্ট। ক্লিয়ার, অর্থাৎ রো আর ইকুয়াল টু L বাই A, L হলো ডিস্টেন্স বিটুইন দিস টু ইলেকট্রোড এন্ড A ইজ দ্য এরিয়া অফ দ্য ইলেকট্রোড। আর ইকুয়াল টু নিয়ে গেলাম আমরা, যখন প্রপোর্শনালি সাইনটা তুলে দিলাম তখন আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তখন আমরা একটা রো নিলাম, রো ইজ দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স এন্ড 1 বাই রো মানে হলো কাপ্পা, যেটা স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, এন্ড 1 বাই আর যেটাকে বললাম সেটাকে বললাম কন্ডাক্ট্যান্স। ক্লিয়ার, অর্থাৎ এটা গেল ইকুয়েশন। দেখো তাহলে কন্ডাক্ট্যান্স, এগুলো স্পেসিফিক কন্ডাক্ট্যান্স, এগুলো আমরা দেখলাম এখন। তাহলে রেজিস্ট্যান্স, সেটাকে আমরা এখানে ডিফাইন করে দিয়েছি, দ্য ডিফিকাল্টি অফার্ড বাই দ্য মিডিয়াম টু দ্য ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স, ইট ইজ জেনারেটেড বাই আর। অর্থাৎ আমরা এতক্ষণ দেখলাম যে যদি একটা আয়ন মুভ করতে চায় তাহলে সে যতটা রেজিস্ট হবে, অর্থাৎ সে বাধাপ্রাপ্ত হবে, তাকেই আমরা বলছি রেজিস্ট্যান্স। এন্ড একটা ডেফিনেশন আকারে লিখে দিয়েছি, কি লিখেছি, দ্য ডিফিকাল্টি অফার্ড বাই দ্য মিডিয়াম টু ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স। অর্থাৎ একটা আয়ন যখন ক্যাথোডে বা অ্যানোডে যেতে চাইছে তখন সে কতটা বাধাপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ রেজিস্ট হচ্ছে, সেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স। ইলেকট্রিক রেজিস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ and is inversely proportional to its area of the cross section. এখানে ক্রস সেকশন বলতে আমরা বুঝবো অবশ্যই ইলেকট্রোডের এরিয়া, and L বলতে বুঝবো, লেন্থ বলতে বুঝবো অবশ্যই এখানে কি বুঝবো, যে ডিসটেন্স বিটুইন টু ইলেকট্রোড। ওকে, তাহলে এইভাবে আমরা এই জিনিসটাকে নিলাম। স্পেসিফিক রেজিস্ট্যান্স কাকে বললাম, রো যেটা বললাম। ওকে, এন্ড এইটার একটা ইউনিটস আমরা দেখে নিয়েছি। দেখো ওহমস বলতে আর অর্থাৎ রেজিস্ট্যান্স, তার ইউনিট হলো ওহমস। এন্ড দেখো স্পেসিফিক রেজিস্ট্যান্স যখন বলছি ওহমস ইনটু মিটার। ওকে, আর এটা যখন ডিসটেন্স যখন সেন্টিমিটার নেব তখন ওহমস ইনটু সেন্টিমিটার। তাহলে কন্ডাক্ট্যান্স এন্ড কন্ডাক্টিভিটি আমরা জানি। এখানে আমরা দেখো এখানে জি যেটা, ক্যাপিটাল জি যেটা, সেটাকে বলছি কন্ডাক্ট্যান্স, এন্ড কে যেটা মানে কাপ্পা অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেটাকে বলি স্পেসিফিক কন্ডাক্ট্যান্স। ওকে, এগুলো আমরা অলরেডি দেখলাম। হ্যাঁ, এবারে কাপ্পা, এদের যে ইউনিটটা ছিল, হ্যাঁ, সেগুলো দেখো, কাপ্পার ইউনিটস ওম ইনভার্স, মিটার ইনভার্স। রেজিস্ট্যান্সের একটা আরেকটা ইউনিট ছিল ওম, ঠিক আছে, এবং সেটা উল্টে গেছে বলে,
হ্যাঁ, ওম ইনভার্স এন্ড মিটার ইনভার্স, এন্ড এটা এসআই ইউনিট সিমেন্স, ঠিক আছে। দ্য ইনভার্স অফ রেজিস্ট্যান্স, এটাকে আমরা কন্ডাক্ট্যান্স বলে দিয়েছি, সেটাকে এখানে আমরা জি নিয়েছি, হ্যাঁ, এন্ড এটা দেখো জি ইকুয়াল টু ওম ইনভার্স, মানে 1 বাই রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ইউনিট হলো ওম। এরকম আমরা কন্ডাক্ট্যান্স ডিফারেন্ট কন্ডাক্টিভিটি পাই, সোডিয়াম, হ্যাঁ, কপার, এসব এদের এক একটা দেখো কন্ডাক্টিভিটি আমরা নিয়েছি, এদের এরকম কন্ডাক্টিভিটি ভ্যালু পাই আমরা, তো দেখানো হয়েছে এখানে দেখো। প্রিভিয়াস টেবিল শোজ দ্যাট the magnitude of the conductivity various get ideal and it deals with depends on the দেখো কার নেচার অফ দ্য মেটেরিয়াল, টেম্পারেচার, প্রেসার, এদের উপর ডিপেন্ড করে। এবার বলো ইউনিটস অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স, সেটা কি হবে? ওম মিটার, ঠিক আছে। ইউনিটস অফ কন্ডাক্টিভিটি, সেটা কি হবে? ওম ইনভার্স মিটার ইনভার্স। ওকে, ঠিক আছে। কারো বুঝতে অসুবিধা থাকলে বলবে, আর আমি এটাকে আবার ওই তোমাদের ইয়েতেও ক্লাসটাকেও আপলোড করে দেবো, ঠিক আছে। তোমাদের যদি প্রবলেম থাকে এর মধ্যে, হ্যাঁ, এখন কেটে যাবে যদিও, ঠিক আছে। তো তোমাদের প্রবলেম থাকলে সেখানে আবার কমেন্টে লিখে রাখবে। অ্যান্ড তোমরা যেটা করবে, অনেকেই ভিডিওটা না দেখে, হ্যাঁ, সেখানে কমেন্ট করেছো, এবং কেউ কেউ কি করেছো তার পরের দিন কমেন্ট করেছো, সেটা ঠিক না। কারণ ক্লাসটা যখন টাইম থাকবে তখনই তোমরা দেখবে ওটা, ঠিক আছে। কারণ আমরা তো অনেক সময় বুঝতেই পারছো ডিপার্টমেন্টটা আমি চালাচ্ছি, সেই জন্য অনেক সময় আমার প্রবলেম হয় আমার ক্লাস নিতে, হ্যাঁ। তো দু একটা সময় এরকম আমরা ভিডিও টাইপের দিয়েও তোমাদের ক্লাসগুলো যাতে হ্যাম্পার না হয় সেটা চেষ্টা করছি এখনো, হ্যাঁ। তো তোমরা ট্রাই করবে, হ্যাঁ, আর অন্যান্য ক্লাসগুলো ঠিক মতো করো, বুঝতে পারছো? ঠিক আছে, টাটা, চলো।